কোনো গভর্নমেন্টই ইন্টারপোল যদি রিকোয়েস্ট করে, ইন্টারপোলের রিকোয়েস্ট যেটা মাহমুদুল্লাহ ভাই বলেছেন যে ইন্টারপোলের রিকোয়েস্ট রাখা, অ্যাকসেপ্ট করার জন্য তারা দে আর নট বাউন্ড, কোনো বাধ্যবাধকতা নাই। ইন্ডিয়া যদি মনে করে যে হ্যাঁ আমরা এটাকে অ্যাকসেপ্ট করলাম, তারা করতে পারে। ইন্ডিয়া যদি মনে করে দিস ইজ হাইলি প্রিডমিনেন্টলি পলিটিক্যাল কেস, তারা এটাকে ইগনোর করতে পারে, তারা অ্যাভয়েড করতে পারে। সো ইন্টারপোলের রেড অ্যালার্ট, সেটি দিয়ে আমরা একটা সংবাদপত্রের সেন্সেশন তৈরি করতে পারবো। সংবাদ শিরোনাম হবে, আমরা সুলতানা আপনার সঙ্গে আমরা হয়তো আরো একাধিকবার এরকম টক শো করতে পারবো, আলোচনা করতে পারবো। বাট ইন রিয়েলিটি মানে এই ক্ষেত্রে ইন রিয়েলিটি ইন্টারপোলটার সিগনিফিক্যান্ট কোনো মানে ইম্প্যাক্ট আছে বলে আমার কাছে মনে হয়নি। আমাদের জানা মতে এখন পর্যন্ত বাংলাদেশ সরকার ঠিক সেই জায়গায় পৌঁছেনি যে জায়গায় পৌঁছলে ভারত সরকারের কাছে ফেরত চাইবে। আমরা যদি এটুকু যে তথ্য উপাত্ত আমাদের কাছে আছে, কিংবা প্রধান উপদেষ্টা সর্বশেষ তার যে সাক্ষাৎকারে তিনিও বলেছেন যে এখনই ভারতের কাছে তারা শেখ হাসিনাকে ফেরত চাইবেন না, তারা বিচার প্রক্রিয়া শেষ হলে, আমার ধারণা যে মানে আমার যতটুকু ইনফরমেশন আছে সেখানে বাংলাদেশ সরকার যে বিচার প্রক্রিয়াটা শেষ হওয়ার পরেই তারা যখন একটা শাস্তি দেওয়া হবে এবং শাস্তি এক্সিকিউশনের প্রশ্ন আসবে, সেই সময় তারা ভারতের সঙ্গে কথাবার্তা বলবে, তার আগে তারা ভারতের সঙ্গে কথাবার্তা বলবে না। এর একটি রাজনৈতিক দিকও আছে, যে রাজনৈতিক দিকটাও এরকম। দেখেন, বিষয়টি আমরা যত সহজ মনে করি, এখনই শেখ হাসিনাকে ফেরত কৌশলগতভাবে তাদের কাছে, তাদের জন্য একটা ভালো অবস্থান বলে আমার নিজের কাছে মনে হয়। শেখ হাসিনা যতক্ষণ পর্যন্ত বাইরে থাকলেন, ততক্ষণ পর্যন্ত তাদের শেখ হাসিনাকে নিয়ে কথা বলারও সুযোগ তৈরি হয়, ততক্ষণ পর্যন্ত আসলে শেখ হাসিনাকে নিয়ে তাদের কোনো সিদ্ধান্ত না নেওয়ার একটা ফ্লেক্সিবিলিটিও তাদের থাকে। আরো একটা জিনিস বুঝতে হবে যে শেখ হাসিনার বিচারের প্রসঙ্গটি আসার সঙ্গে সঙ্গে আমি আমার শুরুর আলোচনায় বলেছি যে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন বা ইন্টারন্যাশনাল কমিউনিটি, আমি আরেকটি তথ্য আপনাদের এখানে একটু আমি শেয়ার করতে চাই, যে এটি আমি জাস্ট সুলতান আপনার নজরে পড়েছে কিনা। গত কয়েকদিন আগে ঢাকার এক জার্মান অ্যাম্বাসেডর তিনি একটি বক্তৃতা করেছেন, এবং সেই বক্তৃতায় তিনি বিশ্বের বিভিন্ন দেশে, মানে বাংলাদেশের মতো এরকম আন্দোলনের মুখে, বিক্ষোভের মুখে সরকারের পতন ঘটেছে, এবং পতন ঘটার পর যারা ক্ষমতা এসেছে এবং যারা ক্ষমতাচ্যুত হয়েছে, কিংবা যাদেরকে মানে জেলে নেওয়া হবে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, তাদের মধ্যে কিভাবে নেগোসিয়েশনটা হয়েছে সেই গল্পগুলি তিনি সেই বক্তৃতায় শুনিয়েছেন। এবং শুনিয়ে তিনি কনক্লুশনটা টেনেছেন এরকম যে বাংলাদেশেও মানে আওয়ামী লীগের সঙ্গে বর্তমানে যারা ক্ষমতায় আছে কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই ধরনের একটা নেগোসিয়েশন হতে পারে, এটি জার্মান অ্যাম্বাসেডর বলছেন। কিন্তু এই যে নেগোসিয়েশন প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি শুরু করার জন্য কিংবা এই নেগোসিয়েশন প্রক্রিয়ার জন্য কতগুলো শব্দ আমরা শুনতে চাই, আমরা বলতে তিনি তাদের কথা বলছেন, ওয়েস্টার্ন ডিপ্লোম্যাট। আমার কাছে মনে হয়েছে এটি কেবল জার্মান অ্যাম্বাসেডরের কথা তা না, এটা ওয়েস্টার্ন ডিপ্লোম্যাটদের হয়তোবা কথা, যে কতগুলো শব্দ আমরা শুনতে চাই। সেই শব্দগুলি হচ্ছে কি, যে আওয়ামী লীগ সরি ফিল করছে, আওয়ামী লীগ সরি বলছে। বাংলাদেশের রাজনীতিতে অনেকে যে কথাটি বলে থাকেন যে আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে, শেখ হাসিনাকে ক্ষমা চেয়ে আবার রাজনীতিতে আসতে হবে। ঠিক ক্ষমা শব্দটি ব্যবহার না করলেও বা করেছে কিনা আমার ঠিক এই মুহূর্তে মনে নেই, কিন্তু সরি শব্দটা তিনি ব্যবহার করেছেন জার্মান অ্যাম্বাসেডর, যে আওয়ামী লীগের কাছ থেকে আমরা এই শব্দগুলো শুনতে চাই। সো একটা জিনিস দেখবেন যে আপনার যে প্রশ্নটা যে ইন্ডিয়ার কাছে চেয়েছে কিনা, চাওয়ার জায়গাটা এখনো আসেনি, কিন্তু চাইতে যাওয়ার আগে এই যে ইন্টারন্যাশনাল কমিউনিটির ইনভলভমেন্ট, তাদের চাওয়া পাওয়া, তাদের চাপ, সেটি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এখন হয়তো এই নেগোসিয়েশনটা হবে যে আওয়ামী লীগ সরি বলল। এখন আওয়ামী লীগ যদি সরি বলে, তখন দেখা যাবে যে সেখানে ইন্টারন্যাশনাল কমিউনিটি ইনভলভ হয়ে গেছে, যে let them to accommodate with the political process, তাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দাও, রাজনীতিতে আসতে দাও, সভা সমাবেশ করতে দাও। এই বিষয়গুলো কিন্তু তখন সামনে চলে আসবে। ফলে শেখ হাসিনার বিচারের বিষয়টি অনেক দূরের পর, ভারতের কাছ থেকে ফেরত চাওয়ার বিষয়টিও অনেক